আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই করোনাকালীন তোমাদেরকে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আমার এটা তোমাদের সাথে চতুর্থ ক্লাস। তো আমি শ্রাবণী পাল, সহযোগী অধ্যাপক। তোমাদেরকে আজকে আমি পড়াবো প্রথমে হচ্ছে যে কি মৌলিক বল বা ফান্ডামেন্টাল বল, এবং তোমরা এই চিত্র দেখে এখন বুঝতে পারছো যে আমি তোমাদেরকে আজকে পড়াবো আরেকটা টপিকস হচ্ছে যে কি এক্স রে বা রঞ্জন রশ্মি। তো তোমাদের সাথে আমার আবার অনলাইনে আজকে দেখা হলো। গত ক্লাসে তোমাদেরকে আমি যা পড়িয়েছিলাম তা হচ্ছে যে কি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং ব্ল্যাক বডি রেডিয়েশন, এবং তোমাদেরকে আরেকটা পড়িয়েছিলাম আমি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট। তো ফটো ইলেকট্রিক এফেক্ট দিয়ে এখনকার যেই টিভি, লেজার বলো, বা আমরা আরও বলতে পারি সৌর কোষ যেটা বলা হয় এগুলা, বা সৌর বিদ্যুৎ উৎপন্ন হয় এই ফটো ইলেকট্রিক এফেক্ট পদ্ধতিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফটো ইলেকট্রিক এফেক্টটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো তোমাদের গত ক্লাসটা একটু ল্যাংদি হয়েছিল, তো আজকের ক্লাসটা মোটামুটি অল্প সময়ে শেষ করতে আমি চেষ্টা করব। কিন্তু এগুলো আধুনিক পদার্থবিজ্ঞান, তো এগুলো একটু ভেবে ভেবে তোমাদেরকে কি করতে হবে, বলতে হবে। ভেবে বলার কারণে এটাতে একটু সময় লাগে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি তোমরা বুঝতে পারবে। তো থিওরি যদি বুঝতে পারো তাহলে প্রশ্নের আনসার ইজিলি দেওয়া যায়। তো আমি এখন তোমাদেরকে কি বলবো, মৌলিক বল নিয়ে একটু আলোচনা করব। সেটা আলোচনা করার আগে তোমাদেরকে জানতে হবে যে কি বল জিনিসটা কি। হ্যাঁ, বল হচ্ছে যে কি আমরা নর্মালি বল কি এটা পড়ে আসছি, যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে কিংবা করতে চায়, তাকে বলা হয় যে কি বল। তাইলে দেখা যায় কি আমরা যখন কিনা তোমরা অনেক ধরনের বলের কথা শুনে থাকবা, ঘর্ষণ বল, তারপর স্থিতিস্থাপক বল, এই ধরনের বল তোমরা পড়ে থাকবা। তাহলে দেখা যায় কি স্থিতিস্থাপক বলে তোমার নিচের দিকে টানতে হয়, মানে টাচে রাখতে হয় জিনিসটাকে, আর ঘর্ষণ বলে তো সারফেসের সাথে তোমার সংস্পর্শ থেকেই থাকে। ঠিক আছে, তাহলে এগুলো দেখা যায় কি মৌলিক বল নয়, এগুলো হচ্ছে কি তোমার যৌগিক বল। কারণ ঘর্ষণ বলে দেখা যায় কি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকে প্লাস মেকানিক্যাল ফোর্সও থাকে। তাহলে অনুরূপভাবে যে বলগুলোতে তোমার একটা বল আরেকটা বলের সাথে যুক্ত থাকে, এগুলোকে বলা হয় যে কি যৌগিক বল। তো এখন আমরা মৌলিক বল দেখব। মৌলিক বল হচ্ছে যে কি এমন একটি বল যা স্পর্শ ছাড়া পরস্পরের মিথস্ক্রিয়ায় একটি বস্তু অপর একটি বস্তুর উপর প্রয়োগ করে। তাহলে দেখা যাচ্ছে যে কি মৌলিক বলগুলা পরস্পরের টাচে থাকতে হয় না। মৌলিক বল, কয় ধরনের মৌলিক বল আমরা করব, এই বল অন্য বলের উপর নির্ভরও করে না। তাহলে আমরা মৌলিক বল দেখতে পাই কয় ধরনের, 4 ধরনের মৌলিক বল আমরা দেখতে পাই। তাহলে প্রথমটাকে বলা হয় যে কি শক্তিশালী নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। দ্বিতীয়টাকে আমি বলছি এটা তড়িৎ চুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। 3 নাম্বারটা হচ্ছে যে কি দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। আর 4 নাম্বারটা হচ্ছে যে কি মহাকর্ষ বল তথা গ্র্যাভিটেশনাল ফোর্স। তোমরা এই 3টা বলের সাথে পরিচিত আছো, 1 নাম্বার বল, 2 নাম্বার বল এবং 4 নাম্বার বল। কিন্তু দুর্বল নিউক্লিয় বলের সাথে তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এটা একটু অপরিচিতই মনে হবে। তারপর আমি চেষ্টা করব তোমাদেরকে এটা সম্পর্কে ধারণা দিতে। তো এখানে আমি একটা চিত্র দেখতে পাচ্ছি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা বলা হয় সেটা দেখা যায় কোথায় দেখা যায়, আর সেটা নিউক্লিয়াসের ভিতরে দেখা যায়। নিউক্লিয়াসের ভিতরে দেখা যায় এবং নিউট্রন, প্রোটন ইত্যাদির ভিতরেও এই স্ট্রং ফোর্সটা কী করে কাজ করে। তো স্ট্রং ফোর্সের পরিধি হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের আমরা বলতে পারি স্ট্রং ফোর্সের কারণে নিউক্লিয়াসটা আবদ্ধ হয়ে আছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন আবদ্ধ হয়ে আছে। তারপর আসে কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা অ্যাটমকে আবদ্ধ করে রেখেছে, অ্যাটমের ভিতরে তোমার কাকে আবদ্ধ করে রেখেছে, ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে। ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যেই বলটা কাজ করে সেটা হচ্ছে কি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে তরল পদার্থ তরল হয় এবং কঠিন পদার্থ কঠিন হয়। তারপর আসে তোমার কি উইক নিউক্লিয়ার ফোর্স তথা উইক ফোর্স, যেটা তোমরা দেখবা, তোমরা পড়বা তেজস্ক্রিয়াতে ভিটা ডিকে বলে একটা ডিকে পড়বা, একটা তেজস্ক্রিয় ক্ষয় পড়বা। ওই ভিটা ডিকেটা এই উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য, উইক নিউক্লিয়ার ফোর্স এই ভিটা ডিকের জন্য দায়ী হয় আর কি। আরেকটা আছে যে কি তোমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সোলার সিস্টেমকে যেটা আবদ্ধ করে রেখেছে। আমাদের চন্দ্র, সূর্য,
গ্রহ সব কিছুকে একটা কিসের মধ্যে আবদ্ধ করে রেখেছে, একটা সোলার সিস্টেমের মধ্যে, সৌর জগতের মধ্যে কী করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। এবং ছায়াপথকে মিল্কি ওয়ে ছায়াপথ যেটা বলি সেটাকে ছায়াপথের মধ্যে কী করে রেখেছে, সব গ্রহ নক্ষত্র সব সৌরজগৎকে কী করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। তাহলে আমরা এখানে এই 4 ধরনের মৌলিক বল আপাতত এখনও পর্যন্ত এই 4 ধরনের মৌলিক বলই আবিষ্কৃত হয়েছে। তো আমরা এখন এই 4 ধরনের বলের তুলনামূলক আলোচনা পড়ব। তুলনামূলক আলোচনা করতে গেলে প্রথমে আমি যেই বলটার কথা বলবো, তোমরা দেখো চিত্র দেখে বুঝতে পারবে কিনা। আমার মনে হয় কেউ কেউ এটা ধরতে পারছে। এটা একটা নিউট্রনের গঠন। নিউট্রন একটা আপ কোয়ার্ক এবং 2টা ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত হয়। তো তোমাদেরকে আমি একটু আগে বলেছি স্ট্রং নিউক্লিয় ফোর্স নিউক্লিয়াসের ভিতরে কাজ করে এবং নিউট্রন প্রোটনের ভিতরেও কাজ করে। তাহলে এই যে নিউট্রনের মধ্যে যে কণাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে কি গ্লুয়ন, নিউক্লিয় ফোর্সটাকে এটা বহন করে নিয়ে যায়। তাহলে এখন আমি তোমাদেরকে যে বলের কথা বলছি সেটা হচ্ছে যে কি স্ট্রং ফোর্স। তাহলে বা সবল নিউক্লিয় বল, এই বল নিউক্লিয়াসের ভিতর প্রোটন ও নিউট্রনের মধ্যে কাজ করে, এদেরকে নিউক্লিয়াসের ভিতর সেঁটে রেখেছে। এই বলের কারণে কোয়ার্কসমূহ সকল বেরিয়ন ও মেসনের মধ্যে আটকে আছে। এই বলের পাল্লা 10⁻⁻15 মিটারের কম। তাহলে 10⁻⁻15 মিটারের যদি বেশি হয়ে যায়, এই বল আর কাজ করতে দেখা যায় না। ওই জন্য আমাদের দৃশ্য জগতে এই বলটাকে আমরা কাজ করতে দেখি না। কেননা আমাদের ওই 10⁻⁻15 মিটার এটা আমাদের দৃশ্যজগতের আমাদের দৃশ্যজগতের বাইরে, আমাদের দর্শনের অনুভূতির বাইরে এই যে দূরত্ব যেটা ওটা। তাহলে এটার বেশি হয়ে গেলে নিউক্লিয় ফোর্সটা কাজ করে না। তাহলে এই নিউক্লিয় ফোর্সের বাহন করা দেখা যাচ্ছে যে কি মেসন এবং গ্লুয়ন। তো মেসন কাজ করে আসলে নিউট্রন প্রোটনের মধ্যে যে বলটা নিউক্লিয় ফোর্স, এই ফোর্সটা বহন করার কাজে মেসন দ্বারা বাহিত হয়। আর গ্লুয়ন নিউট্রনের ভিতরে যে আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্কের মধ্যে যে ইন্টারেকশন, এই ফোর্স যে নিউক্লিয় ফোর্সের ইন্টারেকশন, এই নিউক্লিয় ফোর্সটা গ্লুয়ন কণার মাধ্যমে কি হয়, বাহিত হয়। আর প্রোটনের মধ্যেও প্রোটনও তোমরা জানো যে কি 2টা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত। তাহলে প্রোটনের মধ্যেও এই যে কোয়ার্কগুলোর মধ্যে এই বল নিউক্লিয় ফোর্স গ্লুয়ন কণার মাধ্যমে বাহিত হয়। তাহলে এই বলের এটার আপেক্ষিক সবলতা ধরলাম আমরা 1। আমরা যে কোনো একটাকে তো আমাদের 1 ধরতে হবে, তারপর আমরা তুলনা করতে পারবো দ্বিতীয়টা তার চাইতে কত গুণ কম বা তার চাইতে কত গুণ বেশি, এই ধরনের। তাহলে আমি 2 নাম্বারটাতে যাই। 2 নাম্বারটা আমি ধরলাম। এখানে দেখো তুমি 2টা এখানে কি বলা হচ্ছে, ফোটন বিনিময়ের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এখানে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে ফোটন বিনিময়ের মাধ্যমে। ঠিক আছে, তোমরা জানো যে কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য চার্জিত কণার দরকার হয়। তো এখানে দেখা যাচ্ছে যে কি একটা পজিটিভ চার্জ দেখা যাচ্ছে আর একটা নেগেটিভ চার্জ দেখা যাচ্ছে। তাহলে এখানে পজিটিভ কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। নেগেটিভ চার্জও পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। কিন্তু পজিটিভ আর নেগেটিভ হলে কি হয়, পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে চিত্রে তোমাদেরকে দেখাতে চাচ্ছে আর কি যে কি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পরস্পরকে ফোটন বিনিময়ের মাধ্যমে কি করছে, আকর্ষণ করছে। তাহলে এটা তড়িৎচুম্বকীয় বল। তাহলে এই বলের উৎপত্তি চার্জ থেকে একটু আগে বলেছি, এর পাল্লা অসীম, এটা অসীম দূরত্ব পর্যন্ত এটা কি করে, কাজ করে। এর অ্যাট্রাকশন বলো রিপালশন বলো সেটা এটা অসীম পর্যন্ত কাজ করে। সকল চার্জিত বস্তুতে এটি ক্রিয়া করে। এটি অণুপরমাণু সৃষ্টি করে। ওই যে তোমাদেরকে বলেছি একটু আগে, এর বিনিময় করার নাম ফোটন, তাও তোমাদেরকে একটু আগে বলে দেওয়া হয়েছে। এর আপেক্ষিক সবলতা 10⁻², অর্থাৎ কার সাপেক্ষে আপেক্ষিক সবলতা। তাহলে এটা হচ্ছে যে কি তোমার সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয় ফোর্স যেটা বলেছি ওটা 1 ধরেছি, ওটার সাপেক্ষে আপেক্ষিক সবলতা 10⁻², অর্থাৎ এটা -2 পরিমাণ কম এটার সবলতা কার চেয়ে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের চেয়ে। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বারটাতে যাই, দেখি 3 নাম্বারটা কী বলছে। তো এটা তোমাদেরকে বলেছি উইক নিউক্লিয় ফোর্স, যেটা কার মধ্যে কাজ করে। কোনো নিউক্লিয়াস দেখা যায় কি তোমার অস্থিতিশীল নিউক্লিয়াস থাকে। অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো দেখা যায় কি প্রোটন নিউট্রনে রূপান্তরিত হয় অথবা নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। যখন কিনা অস্থিতি নিউক্লিয়াসে এরকম প্রোটন নিউট্রনে রূপান্তরিত হয়, নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়, তখন বিটা ডিকে হয়।
তখন তোমার বিটা ডিকে হওয়ার জন্য এই যে প্রোটন নিউট্রনে রূপান্তরিত হচ্ছে, নিউট্রন প্রোটনে রূপান্তরিত হচ্ছে, এদের জন্য এই যে রূপান্তরিত হচ্ছে এটার জন্য উইক নিউক্লিয়ার ফোর্সের কারণেই মানে উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে এটা হয়ে থাকে। তাহলে দুর্বল নিউক্লিয় বল কী বলছে দেখো, তেজস্ক্রিয় ক্ষয়ের তথা বিটা ক্ষয়ের জন্য দায়ী এই বল। এই বলের কারণে অস্থায়ী নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এর পাল্লা 10⁻⁻17 মিটার, ঠিক আছে। এর পাল্লা সবল নিউক্লিয় বলের পাল্লার চাইতে আরও একটু কম। 10⁻, সবল নিউক্লিয় বল কত ছিল 10⁻⁻15, আর এটা হচ্ছে যে কত 10⁻⁻17 মিটার। তো এটা আমাদের দৃষ্টিগ্রাহ্য হয় না, তাই এর বাহক কণার নাম হয় যে কি ডাব্লিউ ও জেড বোজন। নামনি কতগুলো বোজন কণার মাধ্যমে, ডাব্লিউ এবং জেড বোজন কণার মাধ্যমে এই বল বাহিত হয়। তাহলে এর আপেক্ষিক সবলতা 10⁻⁻5। এটা কার তুলনায় -5? এটা স্ট্রং ফোর্সের তুলনায়, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের তুলনায় 10⁻⁻5। তো এখন দেখি আমরা আরেকটা কি আছে, তোমরা চিত্র দেখেই বুঝতে পারবা। বিখ্যাত সেই আপেল পড়ার গল্প গ্র্যাভিটেশনের কারণেই হয়ে থাকে। তাহলে আরেকটা চিত্র দেখাচ্ছি তোমাদেরকে। সোলার সিস্টেম যেটা গঠিত হয় এই যে কার কারণে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। তাহলে এটাকে বলা হয় যে মহাকর্ষ বল তথা গ্র্যাভিটেশনাল ফোর্স। এটি একটি দূরক্রিয়া বল, অর্থাৎ পাল্লা অসীম। মহাবিশ্বের সকল বস্তুতে এটি কার্যকর। তাহলে আমি যে তোমাদেরকে প্রোটন নিউট্রন বললাম এগুলোর মধ্যেও কার্যকর, ইভেন কোয়ার্কের মধ্যেও কার্যকর, কিন্তু ওটা কেন ওখানে কাজ বোঝা যায় না সেটা তোমরা একটু পরেই বুঝবা। আপেক্ষিক সবলতা বলে একটা ব্যাপার আছে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এটি পদার্থসমূহকে একত্রিত করে পৃথিবী, অন্যান্য গ্রহ ও নক্ষত্রসমূহ তৈরি করেছে। বিনিময়ী কণার নাম হচ্ছে যে কি গ্রেভিটন। যদিও গ্রেভিটনের এখনও কি করেছে, পরীক্ষামূলকভাবে গ্রেভিটন এখনও আবিষ্কার করতে পারেনি। তারপরেও কিন্তু বিজ্ঞানীরা তোমার বিভিন্ন তত্ত্বের মাধ্যমে বলে যায়, আগাম ভাষ্য দিয়ে যায়, যেটার যদি এটাকে যদি কি করা যায়, কোয়ান্টাইজড করা যায়, তাহলে এটার একটা কণা পাওয়া যাবে, সেটা হচ্ছে কি গ্রেভিটন কণা। এর আপেক্ষিক সবলতা 10⁻⁻39। তাহলে আমরা মনে হয় নর্মালি আমরা বুঝতে পারি যে কি একটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি, কারণ একটা টেবিল থেকে যখন কিনা একটা কলম পড়ে যায়, গ্র্যাভিটেশনের কারণেই তো এটা নিচে পড়ে যায়। এখানে তোমরা প্রথম চিত্রতে তোমরা দেখতে পাচ্ছ একটা আপেল গাছ থেকে নিচে পড়ে যাচ্ছে, কেমন। তাহলে এইটা এখন দেখা যাচ্ছে যে কি এটাও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের চেয়েও অনেক দুর্বল। এটা আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝতে পারি। তোমরা ফ্রিজের মধ্যে যদি কোনো চুম্বক লাগিয়ে রাখো, ওই চুম্বককে কিন্তু সমানভাবে গ্র্যাভিটেশনও নিচের দিকে টানছে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্সের চাইতে এত বেশি স্ট্রং যে ওটা ফ্রিজ থেকে কি হয় না, ওটা পড়ে যায় না নর্মালি গ্র্যাভিটেশন ফোর্সের কারণে। তো অনুরূপভাবে আমরা বলতে পারি যে কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা প্রোটন নিউট্রনকে বেঁধে রেখেছে নিউক্লিয়াসের ভিতরে। যদি তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা বড় হতো তাহলে ওগুলো কী হয়ে যেত, ছিঁড়ে বিড়ে এগুলো দেহ থেকে বের হয়ে যেত, বিভিন্ন পদার্থ থেকে এগুলো বের হয়ে যেত, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে জাস্ট এদের সবলতার সবলতা একটার সাথে কী করে কম্পেয়ার করে আমরা দেখলাম যে কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সবচাইতে শক্তিশালী, সেকেন্ড হচ্ছে যে কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, থার্ড হচ্ছে যে কি উইক নিউক্লিয়ার ফোর্স, আর ফোর্থ হচ্ছে যে কি মহাকর্ষ বল। তাহলে এই বলগুলোকে কিছু বিজ্ঞানীরা কিছু বিজ্ঞানী বলছি কেন, বিজ্ঞানীরা এই বলটাকে কি করতে চাচ্ছে, এই চারটা বলকে একীভূত করতে চেষ্টা করছে। তাহলে ওই ধরনের একটা তত্ত্ব, এটাকে বলা হয় যে কি বলের একীভূতকরণ তত্ত্ব। বিজ্ঞানীদের ধারণা ছিল যে কি মহাবিশ্বে আর কি ধারণা আছে এখনও, যে এই মহাবিশ্বের সবগুলা বল একটা মাত্র মৌলিক বল থেকে সৃষ্টি হয়েছে, যেটার কাজ আইনস্টাইন আজীবন প্রায় করে গেছে, এই একীভূতকরণ তত্ত্ব আর কি, বলের একীভূতকরণ তত্ত্বটা। তো চারটা বল সেই এক প্রকার বলেরই বিভিন্ন ধরনের রূপ, এই ধরনের ধারণা করা হয়। যদিও এখনও দুই প্রকার বলকে মাত্র একীভূত করতে পেরেছে। তোমরা বিজ্ঞানী সালামের নাম শুনে থাকবা, ওয়াইনবার্গ এবং গ্লাসো, এই দুজন বিজ্ঞানীর সাথে উনি একসাথে কাজ করে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চুম্বকীয় বলকে কি করেছে, একীভূত করেছে। এটার নাম দিয়েছে কি দুর্বল তাড়িত বল, এবং ওনারা এই কাজটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। তো এখন দেখা যাচ্ছে কি সৃষ্টিতে আর কি, এটা তোমাদেরকে একটা বিগ ব্যাং হওয়ার পরের ঘটনা এখানে দেখানো হয়েছে, বিভিন্ন সময় দিয়েও দেখানো হয়েছে। এখানে একটা 10⁻⁻43 সেকেন্ডস আছে, একটা 10⁻⁻35 সেকেন্ডস আছে, আর একটা 10⁻, আর এটাকে যদি আমি 0.01 ন্যানো সেকেন্ডকে যদি 10⁻এর নিই তাহলে 10⁻11 সেকেন্ড হয়।
তাহলে ধরা হয় কি একদম সৃষ্টির শুরুতেই ধরা হয় কি সব বলগুলো একীভূত মানে একত্রিত ছিল। তো বিগ ব্যাং যখন হয়ে যায় মানে বিগ ব্যাং বিস্ফোরণটা যখন হয় তার 10⁻⁻43 সেকেন্ডসের আগে কী ঘটেছে এটা এখনও বিজ্ঞানীরা জানতে পারে না, এখনও জানতে পারেনি আর কি। এর পরের ঘটনাগুলো এখনও আস্তে আস্তে সব জানতে পেরেছে। তাহলে দেখা যায় কি ওই 10⁻⁻43 সেকেন্ডসের মধ্যে মহাকর্ষ বলটা কী হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তারপর দেখা গেছে যে কি 10⁻⁻35 সেকেন্ডসের মধ্যে তোমার সবল নিউক্লিয় বল আলাদা হয়ে গেছে। তারপরে দেখা গেছে 10⁻11 সেকেন্ড পরে দুর্বল নিউক্লিয় বল তড়িৎচুম্বকীয় বল থেকে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তোমার এইভাবে আলাদা হয়ে সব কিছু আলাদা হয়ে আস্তে আস্তে অণুপরমাণু গঠন হয়েছে, আস্তে আস্তে তোমার চন্দ্র, সূর্য, পৃথিবী, সৌরজগৎ, ছায়াপথ এগুলো গঠন হয়েছে। তাহলে তোমাদের এটা এই যে বিগ ব্যাংয়ের পরে যে কীভাবে এগুলো গঠিত হলো, যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এটা তোমাদের জ্যোতির্বিজ্ঞান নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে তোমাদেরকে পড়ানো হবে। যিনি পড়াবেন উনি তোমাদেরকে বুঝাবেন পরে কি হয়েছে। তো আপাতত আমার এখানে ছিল যে কি 4টা বল একত্রিত ছিল, এই 4টা বল বিভিন্ন সময় পরে বিগ ব্যাংয়ের দেখা গেছে যে কি আলাদা হয়ে গেছে। তো বিজ্ঞানীরা সেই বলগুলোকে আবারও একত্রিত করতে চেষ্টা করছে। একত্রিত করতে চেষ্টা করতে গিয়ে 2টা বলকে একত্রিত করতে পেরেছে সালাম, ওয়াইনবার্গ, গ্লাসো। এরা দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বলকে একীভূত করেছে এবং এই তো একীভূত বলের নাম দিয়েছে দুর্বল তাড়িত বল। ঠিক আছে, তো তোমরা এখন মৌলিক বল সম্পর্কে বলতে পারবা, মৌলিক বলের কম্পেয়ার করতে পারবা কোনটা বল সবচাইতে বেশি, কোনটা বল সবচাইতে কম, এবং এই বলের একীভূতকরণ তত্ত্ব জিনিসটা কী বা এই বল একীভূতকরণ কেন করতে চাচ্ছে এটাও তোমরা এখন বলতে পারবা। ঠিক আছে, তাহলে এরপরে তোমাদের সাথে আমার হ্যাঁ তোমরা দেখেই বুঝতে পারছো এখন আমি কি ক্লাস নিব। এটা একটা কিসের চিহ্ন? এক্স রে। হ্যাঁ, আমি এখন তোমাদেরকে এক্স রে নিয়ে পড়াবো। ঠিক আছে, তো এখন তোমরা এখন মানে বর্তমান সিচুয়েশনে তোমরা এক্স রের কথা অনেক শুনে থাকবা। কোভিড-19 যেটা হয়, এক্স রে করলে খুব ভালোভাবে ধরা যায় যে ওনার ফুসফুসের অবস্থা, কোনো কোভিড-19 রোগীর ফুসফুসের অবস্থা কতটুকু খারাপ হয়েছে বা কতটুকু অবস্থায় আছে। তো তোমাদেরকে সেই এক্স রেটা যিনি আবিষ্কার করেছিল তার কথা কিছু বলবো। তো এক্স রে আবিষ্কার করেছেন 1895 সালে। তোমাদের প্রথম ক্লাসটাতে, আধুনিক পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাসটাতে আমি এটা নিয়েছিলাম। 1895 সালে জার্মান বিজ্ঞানী উইলহেম রঞ্জন রশ্মি বা এক্স রে আবিষ্কার করেন। তো আমরা বাংলাতে এটাকে রঞ্জন রশ্মি বলা হয়, এক্স রশ্মি বলা হতো কারণ উনি যখন ক্যাথোড রশ্মি নিয়ে আলোচনা করছিল, মানে পর্যালোচনা করছিল, পরীক্ষা করছিল, তখন একটা রশ্মির উনি ওখান থেকে সন্ধান পেয়েছেন। তখন ওই রশ্মিটার কোনো ধর্ম উনি জানতো না বলে এটাকে এক্স রশ্মি হিসাবে ধরেছিল। কারণ আমরা এখন জানি যে কি বীজগণিতের বিভিন্ন মানে টার্মস আর কি, যেটা অজানা রাশি থাকে সেটাকে আমরা কি ধরি, এক্স হিসেবে ধরে থাকি। তো এই রশ্মিটার প্রাথমিকভাবে কোনো কিছুই জানতো না বলে এটাকে এক্স রে নাম দিয়েছিলেন। তো এক্স রে পরবর্তীতে এটা এক্স রে হয়ে গেছে। এই এক্স রে পরবর্তীতে আমাদের জীবনে এখন বিভিন্ন রোগ নির্ণয়ে অনেক অবদান রাখে, এটা বলার মতো না। তো দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতব পাতে আঘাত করলে সেখান থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার তড়িৎচুম্বক বিকিরণ নির্গত হয়, তাকে রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি বলে। তাহলে আমরা একটু দেখবো পাশের চিত্রে। এখানে দেখা হয়েছে কি তোমার চিত্রটাতে একটা মেটাল প্লেট রাখা হয়েছে আর একটা রাখা হয়েছে তোমার ইলেকট্রনের উৎস। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের উৎসটাকে ফিলামেন্টকে আর কি করা হচ্ছে, হিট করা হচ্ছে এটাকে, এবং এই টার্গেট এবং ইলেকট্রনের উৎস যেটা ফিলামেন্ট তাকে কী করা হচ্ছে, তাদেরকে অত্যন্ত হাই ভোল্টেজে রাখা হয়েছে। এই হাই ভোল্টেজটা মেনটেন করা হয় স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে। তাহলে এখানে তোমার ইলেকট্রন উৎপন্ন হওয়ার পরে এই দিকের পাতটা যেটা মেটাল পাত সেটা প্লাস রেখেছে, কারণ ইলেকট্রন উৎপন্ন হলে ইলেকট্রনের চার্জ ইলেকট্রন অ্যাট্রাক্ট হয়ে মানে এখানে অত্যন্ত গতিতে এখানে আঘাত করলে ওখান থেকে কি উৎপন্ন হবে, এক্স রশ্মি উৎপন্ন হবে। এই এক্স রশ্মি বিকিরণ পরিমাপ করার একক হয় যে কি রঞ্জেন। এক রঞ্জেন বলতে সেই পরিমাণ বিকিরণকে বুঝি যা সাধারণ চাপ ও তাপমাত্রায় প্রতি কেজি শুষ্ক বায়ুতে 2.58 × 10⁻⁻4 কুলম্ব চার্জ উৎপন্ন করতে পারে। তো তোমাদেরকে যেটা বলেছিলাম, রঞ্জন রশ্মি মানে এই উইলহেম রন্টগেন এই রঞ্জন রশ্মি আবিষ্কার করার জন্য প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান 1901 সনে।
তো নোবেল পুরস্কার ফিজিক্সে দেওয়া শুরু হয়েছে 1901 সন থেকে। তো এটার গুরুত্ব বুঝেই ওনাকে 1901 সনে প্রথম নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এখন আমরা দেখব এক্স রশ্মি কীভাবে উৎপাদন করা হয়। প্রথমে এক্স রশ্মি উৎপন্ন করা হতো গ্যাসভর্তি নল ব্যবহার করা হয়, ঠিক আছে। পরবর্তীতে ওখানে অনেক অসুবিধার সম্মুখীন হওয়াতে ডক্টর কুলিস নামে ভদ্রলোক 1913 সনে প্রথম বায়ুশূন্য নলে এক্স রে উৎপাদন শুরু করেন। হ্যাঁ, তাহলে এখানে তোমরা একটা এক্স রে টিউব দেখতে পাচ্ছ, যেখানে তোমার একটা ফিলামেন্ট আছে। ওই ফিলামেন্টটাকে কি করা হচ্ছে, ওই ফিলামেন্টটাকে হিটেড করা হচ্ছে এখানে ইয়ে দিয়ে, বিভব পার্থক্য দিয়ে এখানে হিটেড করা হচ্ছে, এবং হিট দিলে ওখান থেকে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কি ওই যে ফিলামেন্টটাকে নেগেটিভে রাখা হয়েছে এবং এখানে একটা অ্যানোড আছে যেটা পজিটিভে রাখা হয়েছে। এখন ইলেকট্রন যখন এখানে টার্গেটে আঘাত হানে তখন প্রচণ্ড তাপশক্তির উৎপন্ন হয়। তো ওই কারণে ওই অ্যানোডকে আর কি টার্গেট, যেটা অ্যানোড ধরা হয়েছে টার্গেটকে, সেটাকে ঠান্ডা রাখার একটা ব্যবস্থা রাখা হয়। তাহলে দেখা যায় কি প্রচণ্ড গতিসম্পন্ন ইলেকট্রনগুলো টার্গেটে বাধাপ্রাপ্ত হয়, তখন এদের প্রায় গতিশক্তির 99% তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই তাপশক্তিটাকে ঠান্ডা করানোর জন্য এখানে কুলিং ফ্যান রাখা হয় টার্গেটে, এবং বাকি মাত্র 1% এক্স রে উৎপাদনে ব্যয় হয়। তো এখানে দেখা যায় কি এক্স রেতেও প্রচুর পরিমাণ শক্তি এক্স রে উৎপন্ন করতে গেলে নষ্ট হচ্ছে। তাহলে আমরা এখন দেখব, ধরা যাক টার্গেটের মধ্য দিয়ে যাওয়ার সময় ইলেকট্রনের ব্যাগ ভি থেকে হ্রাসপ্রাপ্ত হয়ে কত হয়েছে, ভি ড্যাশ হয়েছে। তখন ইলেকট্রনের হারানো গতিশক্তি কত হবে, হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি ড্যাশ স্কোয়ার, ঠিক আছে। ওই হারানো গতিশক্তিটা এক্স রেতে পরিণত হবে। তাহলে আমরা ইকুয়েশনে দেখি, হ্যাঁ, হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম বি স্কোয়ার ভি ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স রে শক্তি, যেটাকে বলা হয় যে কি এইচ নিউ। এখানে নিউ হলো এক্স রে এর কম্পাঙ্ক, আর এইচ তো তোমরা জানো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আগে আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম আগে, মানে এর আগের ক্লাসটাতে জাস্ট। এইচ ইজ ইকুয়াল টু, তারপরে তোমাদের বলে দিই কত, এইচ ইজ ইকুয়াল টু 6.623 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এটা হয় যে কি এই এইচকে বলা হয় যে কি কোয়ান্টা অফ অ্যাকশন। হ্যাঁ, তাহলে আমরা কোনো একটা তরঙ্গ বা কোনো একটা আলোক তরঙ্গ, কোনো একটা শক্তির আমরা কি পাই, কোনো একটা শক্তিকে আমরা কোয়ান্টা আকারে পাই, এটা তোমরা জানো। এই কোয়ান্টাকে আমরা যদি ওই কোয়ান্টার কম্পাঙ্কটা জানি, তাহলে এইচ নিউ দিয়ে এই কোয়ান্টার শক্তিকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এক্স রশ্মিও যেহেতু এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ, ওই জন্য এটার একটা ফোটন থাকবে। ওই ফোটনের কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে এই শক্তি হবে যে কি, প্রত্যেকটা এক্স রশ্মি ফোটনের শক্তি হবে যে কত, এইচ নিউ পরিমাণ, ঠিক আছে। তারপরে দেখো তোমাদেরকে এখন ইলেকট্রনের সকল শক্তি যদি এক্স রে উৎপাদনে ব্যয় হয়, এখন যদি ধরো আমরা মনে করলাম কি ইলেকট্রন সব শক্তি এক্স রশ্মি উৎপাদনে ব্যয় করেছে, মানে তার কোনো তাপশক্তি উৎপন্ন হয়নি, ইলেকট্রন সবগুলো কি করেছে, তা মানে এক্স রেতে উৎপন্ন করেছে। তাহলে সেই ক্ষেত্রে যে এক্স রশ্মিটা পাবো, যে এক্স রের ফোটনটা পাবো, সেই ফোটনের কম্পাঙ্ক হবে যে কি ম্যাক্সিমাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার সমান সমান এইচ নিউ ম্যাক্স, ঠিক আছে। এটা তখনই লিখতে পারবো যখন এক্স রশ্মির মানে ইলেকট্রনের পুরো শক্তিটা এক্স রশ্মি উৎপাদনে কী হবে, ব্যয় হবে। তারপর দেখো একটি ইলেকট্রনকে এখন যদি আমি ভি ভোল্ট বিভব পার্থক্যে ত্বরিত করলে ইলেকট্রনের গতিশক্তি হবে যে কি ইভি জুল। তো তোমাদের একটু পরে একটা ইলেকট্রন ভোল্ট একক আসবে, ক্ষুদ্র ক্ষুদ্র একদম ইলেকট্রনের সাব এটমিক পার্টিকেলের শক্তি নির্ণয় করা হয় ইলেকট্রন ভোল্ট একক দিয়ে, জুল একক দিয়ে করানো হয় না, কারণ জুল এককটা অনেক বড় একটা একক। তো তোমাদের ইলেকট্রনের শক্তি তো খুবই কম, ওই জন্য এটা ইলেকট্রন ভোল্ট এককে করা হয়। তাহলে আপাতত তোমরা এখানে দেখো, এখানে যে ইভিটা লিখেছি এটা ইলেকট্রন ভোল্ট নয়, এটা ইভি জুল এককে, মানে ভি ভোল্ট বিভব পার্থক্যে যদি একটা ইলেকট্রনকে তাড়িত করি, তাহলে তার গতিশক্তি হবে যে কি ইভি জুল। তাহলে আমরা আরেকটা গতিশক্তি জানি হাফ এম বি স্কোয়ার, তাহলে এখন আমরা লিখে ফেলতে পারবো হাফ এম বি স্কোয়ার সমান সমান এইচ নিউ ম্যাক্স, এটাও আমরা জানি ইজ ইকুয়াল টু ইভি। যেহেতু এটা হাফ এম বি স্কোয়ারটা জুল এককে আছে, ইভিটাও এখনও পর্যন্ত জুল এককেই আছে। আবার আমরা জানি যে কি নিউ কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু, কম্পাঙ্ককে আমরা জানি সি ডিভাইড বাই ল্যামডা, মানে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য পরস্পর বিপরীতভাবে কি হয়, সমানুপাতিক হয়, ঠিক আছে। তাহলে আমরা এটাও জানি এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা, এইচের কোনো পরিবর্তন নেই, সি ডিভাইড বাই ল্যামডা হয়েছে, ইজ ইকুয়াল টু ইভি।
হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটা ল্যামডার মান বের করে ফেলতে পারি। ল্যামডা মিনিমাম সমান সমান অবভিয়াসলি নিউ যদি ম্যাক্সিমাম হয় তোমার ল্যামডা হবে যে কি মিনিমাম, কারণ আমরা জানি যে কি কোনো একটা কম্পাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্যটা কী হয়ে যায়, ছোট হয়ে যায়, আর কম্পাঙ্ক বেড়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা কী হয়ে যায়, কম্পাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যায়, ঠিক আছে। আর কম্পাঙ্ক যদি কম হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কী হয়ে যায়, বড় হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে মিনিমাম ল্যামডা মিনিমাম বের করতে পারবো এসি ডিভাইড বাই ইভি। ইভি দিয়ে এইভাবে ইকুয়েশান রেখেও তোমরা বের করতে পারো যদি তোমাদের ইলেকট্রনের গতিশক্তি এখানে কত 100 ইলেকট্রন ভোল্ট, যত ইলেকট্রন ভোল্ট বলবে আর কি, এটা দিয়ে বের করতে পারো, অথবা ভোল্ট দিলে তোমরা এইভাবেও বের করতে পারো, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়েশন দিয়েও বের করতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের জন্য ইকুয়েশন ইম্পর্টেন্ট হচ্ছে যে কি ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইড বাই ইভি। এখন গতিশক্তি কত ইলেকট্রন ভোল্ট বলবে না কত জুলে বলবে এটা তোমরা দেখে তারপর নির্ণয় করবা। হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে দেখি ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি। তাহলে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 ভোল্ট বিভব পার্থক্যে একটা ইলেকট্রনকে তাড়িত করতে, হ্যাঁ, যেই শক্তি অর্জিত হবে তাকে বলা হবে যে কি 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাহলে আমি এইভাবেও বলতে পারি ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা, 1 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে একটি ইলেকট্রনের যেই শক্তির প্রয়োজন হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। যেই শক্তির প্রয়োজন তখনই হবে যদি তুমি ইলেকট্রনকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে নিতে চাও। আদারওয়াইজ যদি নেগেটিভের থেকে পজিটিভের দিকে নিতে চাও তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্যে ত্বরিত করলে ইলেকট্রন যে গতিশক্তি লাভ করে তাকে বলা হয় যে কি 1 ইলেকট্রন ভোল্ট। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল এটা দেখব। 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 × 10⁻⁻19 কুলম্ব গুণ 1 ভোল্ট, যেহেতু 1 ভোল্ট বিভব পার্থক্যে আমি রেখেছি, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি যে কি 1 কুলম্ব গুণ 1 ভোল্ট সমান সমান জুল, সুতরাং 1 ইলেকট্রন ভোল্ট সমান এসছে 1.6 × 10⁻⁻19 জুল, ঠিক আছে। তাহলে আমরা মনে হয় ইলেকট্রন ভোল্টও বুঝতে পেরেছি, এটা খুব ক্ষুদ্র একটা একক, আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি 10⁻⁻19 জুলের ক্রম, মানে এটা 1 ইলেকট্রন ভোল্ট 10⁻⁻19 ইলেকট্রন ভোল্টের ক্রম। তাহলে এটা খুবই ছোট একটা শক্তির একক বা কাজের একক আমরা বলতে পারি। এটা ইলেকট্রন বা সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে ইলেকট্রন ভোল্ট এককটা ধরা হয়। তাহলে এক্স-রের কিছু ধর্ম আছে, দেখো এক্স-রের ধর্মগুলো কি। এক্স-রের ধর্ম হচ্ছে যে কি এটা অদৃশ্য, সাধারণ আলোলে এটি চোখে পড়লে দর্শনের অনুভূতি হয় না। তাহলে সাধারণ আলো যখন আমাদের চোখে পড়ে আমরা কোনো একটা বস্তু দেখতে পাই, ঠিক আছে, কিন্তু এক্স-রে যখন আমাদের চোখে পড়বে বা না পড়ুক আমি চাই, কিন্তু এক্স-রে যদি চোখে পড়ে দর্শনের অনুভূতি জন্মায় না। এটি সরল রেখায় আলোর বেগে সমান বেগে চলে। এটি সাধারণ আলোর মতো একটি তড়িৎ চুম্বক তরঙ্গ, কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের। তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻10 মিটারের ক্রম, ঠিক আছে, একদম ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। আর জেনারেল সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় যে 10⁻�7 থেকে 10⁻8 মিটার পর্যন্ত, কিন্তু এক্স-রের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 10⁻10 মিটারের ক্রম। এর প্রতিফলন, ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তন ঘটে নর্মাল আলোর ন্যায়। সাধারণ আলোর যেমন প্রতিফলন ধর্ম আছে, ব্যতিচার ধর্ম আছে, অপবর্তন ধর্ম আছে, সমবর্তন ধর্ম আছে, তাহলে এক্স-রেরও এরকম প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এই ধর্মগুলো আছে। এটি ধাতব বস্তুর উপর পড়লে এর থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। তাহলে এটা মানে ফটো ইলেকট্রিক এফেক্ট সৃষ্টি করতে পারে আর কি। এটি ভেদন ক্ষমতা সম্পন্ন বিকিরণ। এটি অস্বচ্ছ বস্তুর মধ্যে চলাচল করতে পারে, কিন্তু ভারী ধাতু ও হাড়ের মধ্য দিয়ে চলাচল করতে পারে না। তাহলে এই চিত্র থেকে আমরা একটুখানি দেখতে পাচ্ছি, দেখো এখানে হাতের মধ্য দিয়ে যখন যায় তখন এর হাড়টা দেখা যায়, মানে যখন হাতের মধ্য দিয়ে হাতের ছবি তুমি তুলতে যাবা তখন হাড়ের ছবিগুলো দেখতে পাবা। আর কিন্তু যদি নর্মাল আলো আমার হাতের মধ্যে দিয়ে যদি যাই, মানে ছবি তুলতে চাই, তাহলে পুরো হাতের ছবি উঠে যায়। কিন্তু এক্স রশ্মি যখন হাতের মধ্য দিয়ে যায় তখন সে মাংসভেদ করে ইজিলি চলে যায়, কিন্তু হাড় দিয়ে সে চলাচল করতে পারে না বলে এখানে তোমার হাড়ের চিত্রটা দেখা যাচ্ছে। এটি জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে এবং জীবকোষের জিনের গুণাবলীর পরিবর্তন ঘটাতে পারে। কন্টিনিউয়াস যদি কারো গায়ে এক্স-রে পড়তে থাকে তাহলে তোমার কি হতে পারে, ক্যান্সার হতে পারে। তোমরা জানো কি না জানি না, এক্স-রে যখন আবিষ্কৃত হয়, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন অনেক সৈন্য আহত হয় এবং তাদের হাড়ের ভিতরে হাড় ভেঙে গেছে কিনা এগুলো দেখার জন্য মাদাম মেরি কুরি এবং তার মেয়ে আইরিন কুরি
ওনারা অনেক শূন্যের এক্সরে করিয়েছে, মানে অনেক শূন্যের অনেক ট্রিটমেন্ট দিয়েছে এক্সরে করে। তো মাদাম মেরি কুরি মূলত তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করেছে এবং উনি এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এখনও পর্যন্ত আমি যতদূর জানি আর কি, ওনার জামা কাপড় সব কিছু এখনও পর্যন্ত একটা সীসার বাক্সের মধ্যে ভরানো আছে, কারণ ওগুলো তেজস্ক্রিয়তায় ভর্তি। উনি তেজস্ক্রিয়তা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বলে। তো এক্সরশিও কিন্তু অনেক মানে ক্ষতিকর আর কি। তোমার যেখানে জিনের পরিবর্তন ঘটানোর অর্থ হচ্ছে যে কি তোমার ক্যান্সার রূপান্তরিত করতে পারে, আবার আমার জীবন্ত কোষকেও কী করতে পারছে, ধ্বংস করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সরশি আমাদের উপকারও করে, আবার বেশি যত্রতত্র যদি আমরা ইউজ করি এগুলা অনেক ক্ষতিও আমাদের জন্য হয়। তো 7 নাম্বারটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের উপর এর প্রতিক্রিয়া আছে। যেমন তোমার জেনারেল আলো দিয়ে ছবি তোলা হয়, ওরকম এক্সরশি দিয়ে তোমার কিসের ছবি তোলা হচ্ছে, হাড়ের ছবি তোলা হচ্ছে। এটা হচ্ছে কি ফটোগ্রাফিক প্লেটের উপর এর প্রতিক্রিয়া। তারপর আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন আমি দেখব যে কি এক্সরশির কোথায় কোথায় এক্সরশির ব্যবহার হয়। এক্সরশির প্রথমত ব্যবহার হয় যে কি, এটা একদম না বললেই নয় চিকিৎসা শাস্ত্রে। তোমরা জানো, এখন দেখতে পাচ্ছ এটা এক্সরে করিয়েছে একটা বুকের, আমরা এখন জানি। আর এখানে একটা দেখেছি কি, একটা হাড় ভাঙার এক্সরে, মানে হাতের হাড় যে ভেঙে গেছে তার এক্সরে করিয়েছে। আমরা এখন জানি যে কি কোভিড-19 রোগে এই এক্সরেটা খুব বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে, কারণ তোমার এই এক্সরে দিয়ে দেখা যায় যে কি ফুসফুসের কন্ডিশন কেমন, খুব বেশি ক্ষতি হয়ে গেছে নাকি কম ক্ষতি হয়ে গেছে। তাহলে এটা জেনে মানে ডাক্তাররা যথাযথ কী করতে পারে, ঔষধ প্রয়োগ করতে পারে এবং চিকিৎসাও করতে পারে। তাহলে চিকিৎসা শাস্ত্রে এইভাবে এক্সরশির অবদান মানে এটা ভাষায় বর্ণনা করা যায় না আর কি। যে বিকিরণ চিকিৎসায় যদি কোথাও টিউমার হয় বা চর্মরোগ হয়, এগুলো এক্সরশি দিয়ে সারানো যায়। 3 নাম্বারটা হচ্ছে যে কি, এটা ইন্টারেস্টিং, গোয়েন্দা বিভাগে। তাহলে আমি এখানে একটা ছবি দেখাই, দেখো। এটা আমাদের শরীরের মধ্য দিয়ে যখন এক্সরে যাচ্ছে তখন আমাদের হাড়গুলো দেখা যাচ্ছে, মাংস টাংস আর কী করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তাহলে গোয়েন্দা বিভাগে কীভাবে এটা ব্যবহৃত হয়, মনে করো অনেক চোরা চালান কারবারিরা ব্যাগের মধ্যে করে, তোমরা এটা চামড়ার ব্যাগ হতে পারে, কাঠের ব্যাগ হতে পারে, এটার ব্যাগের ভিতর করে বিভিন্ন স্বর্ণ অথবা হীরা, বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস কী করে নিয়ে যেতে চায়। কিন্তু এক্সরে করালে তোমার ওখানে ধরা পড়ে যায় যে ওখানে কী আছে আর কি, চোরাই মাল, মানে কী ধরনের চোরাই মাল আছে, এগুলো ধরা যায়। তাহলে গোয়েন্দা বিভাগে তোমার এইভাবে ব্যবহার করা হয়। 4 নাম্বারটা দেখো কোথায় ব্যবহার করা হয়, শিল্পক্ষেত্রে। ধাতব পদার্থের গর্ত নির্ণয়ে, ঢালাই ঝালাইয়ের ত্রুটি নিরূপণে, ঝিনুকের মধ্যে যে মুক্তা আছে সেটা নির্ণয়ে ব্যবহৃত হয় এক্সরে। নকল এবং প্রকৃত হীরের পার্থক্য নিরূপণও এক্সরে ব্যবহৃত হয়। তারপরে দেখো আরেকটা কিসে ব্যবহৃত হয় এক্সরে, পরীক্ষাগারেও এক্সরে ব্যবহৃত হয়, অর্থাৎ পরমাণুর গঠন জানতে, ক্যালাসের গঠন জানতে বা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাগারে এক্সরে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি এক্সরে মানুষের জীবনের জন্য আর কি, জীবন বাঁচানোর জন্য এক্সরেটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, মানে একটা চিকিৎসার আর একটা মূল্যবান একটা কী বলবো এটাকে, টুল, মানে এক্সরের সাহায্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কি কোভিড-19 চিকিৎসা হচ্ছে, মানে কতটুকু রোগ হয়েছে সেটা নির্ণীত হচ্ছে। তো আমরা এক্সরে সম্পর্কে জানলাম, এক্সরে কীভাবে উৎপন্ন হয়, এক্সরে শক্তি কীরকম হবে, বা ইলেকট্রনের শক্তির সাথে এক্সরে শক্তির সম্পর্ক কী। তো লাস্টে এসে জানলাম তোমাদের এক্সরশির ব্যবহার। তো আজকে তোমাদের এইটুক পর্যন্ত। তো তোমরা সবাই সাবধানে থাকবা, বাড়িতে থাকতে চেষ্টা করবা, কোভিড-19 রোগ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত। সবাই বাইরে যদি নেহাত যেতেও হয় কোনো কারণে, তোমরা মাস্ক পরে যাবা, অ্যাটলিস্ট মাস্কটা 85% নাকি কমাতে পারে আর কি, কোভিড নিয়ন্ত্রণে রাখতে পারে। তো তোমরা আমি বলবো যে কি তোমরা ঘরে থেকে পড়ালেখা করো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ক্লাসটা এনজয় করার জন্য। তো তোমরা ভালো থেকো।